আমাদের যে টার্গেট 40 তে 40 সেই লক্ষ্যে আমরা রেগুলার ক্লাস শুরু করেছি বেসিক অ্যাকাউন্টিং টার্মস। আজকের এই ক্লাসটি দেখার পর প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ফর ইওর এক্সামিনেশন। হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ, কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য অ্যাকাউন্টসের সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে হিসাব নিকাশে ব্যবহৃত মৌলিক শব্দসমূহ বা বেসিক অ্যাকাউন্টিং টার্মস। এই চ্যাপ্টারটি করতে চলেছি। তো সবার আগে দেখে নিই এই চ্যাপ্টারের মধ্যে কি কি করতে চলেছি, কেন করতে চলেছি এবং তার ইম্পর্টেন্সটা কি ভবিষ্যতে আমাদের অ্যাকাউন্টসের মধ্যে। চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং টার্মস। তো নামের মধ্যে উত্তর যে বেসিক কিছু অ্যাকাউন্টিং টার্মস এর ব্যাপারে আমরা এই চ্যাপ্টারের মধ্যে শিখবো বা জানবো, যে টার্মস গুলো সারা জীবন অ্যাকাউন্টস এর মধ্যে আমরা ইউজ করতে চলেছি। অর্থাৎ বেশ কিছু ওয়ার্ডস এবং তাদের মিনিংস গুলোকে আমরা শিখবো। অর্থাৎ এই চ্যাপ্টারটি পুরোটাই আমাদের জন্য থিওরিটিক্যাল চ্যাপ্টার। অর্থাৎ আজকের এই ক্লাসটি দেখার পর প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমরা রিভিশন করবে এবং তার এমসিকিউ গুলোকে প্র্যাকটিস করে নেবে ফর ইওর এক্সামিনেশন। এবং এই চ্যাপ্টারের মধ্যে যে কনসেপ্ট গুলো শিখতে চলেছি সেই কনসেপ্ট গুলো অ্যাকাউন্টস এর মধ্যে সারা জীবন কোথাও না কোথাও আমাদের ইমপ্লিকেশন হবে। তাই কনসেপ্টের দিক থেকে এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো, সবার প্রথম অ্যাকাউন্টস এর মধ্যে যে ওয়ার্ডটা আমাদের ইউজ হয় সেটা হচ্ছে এন্টিটি বা বাংলায় যাকে বলে সত্তা। হিসাব নিকাশে সত্তা বা এন্টিটি একটি গুরুত্বপূর্ণ ধারণা। আমরা অ্যাকাউন্টসে মনে করে থাকি যে একটা বিজনেস এবং তার ওনার দুজন পুরো আলাদা ব্যক্তি। অর্থাৎ অ্যাকাউন্টসের রেসপেক্টে, আইনের রেসপেক্টে বিজনেস এবং ওনার দুজন আলাদা আলাদা ব্যক্তি। যেমন আমি একজন আলাদা ব্যক্তি, তুমি একজন আলাদা ব্যক্তি, তোমার বন্ধু একজন আলাদা ব্যক্তি, তেমনই আমি মনে করো রিলায়েন্স কোম্পানির ওনার, তাহলে রিলায়েন্স কোম্পানি আর আমি দুজন আলাদা ব্যক্তি। টাটা কোম্পানির ওনারকে রতন টাটা, তাহলে রতন টাটা একজন আলাদা ব্যক্তি, টাটা কোম্পানি একজন আলাদা ব্যক্তি। এই যে আমরা এক একজনকে আলাদা ব্যক্তি বলে মনে করছি এটাকেই বলা হয় সত্তা, এটাকেই বলা হয় এন্টিটি। অর্থাৎ যে ধারণা অনুযায়ী প্রত্যেকটা মালিককে তার বিজনেসের থেকে আলাদা ব্যক্তি বলে মনে করা হয়, আলাদা সত্তা বলে মনে করা হয়, তাকেই বলা হয় এন্টিটি ধারণা বা সত্তা ধারণা। তাহলে সত্তা বলতে কাকে বোঝায়? হিসাব নিকাশের ভাষায় সত্তা বলতে এমন একটি প্রতিষ্ঠান বা সংগঠনকে বোঝায় যার একটি নিজস্ব স্বাধীন অস্তিত্ব রয়েছে। অর্থাৎ আমাদের সবার যেমন আলাদা আলাদা অস্তিত্ব রয়েছে, তেমনি এক একটা প্রতিষ্ঠান, এক একটা বিজনেসের আলাদা আলাদা অস্তিত্ব রয়েছে। তাই এদেরকে বলা হয় আলাদা আলাদা এন্টিটি বা আলাদা আলাদা এক একটা সত্তা। চলো, বিজনেস এন্টিটি কনসেপ্ট কাকে বলে? ব্যবসায়িক ক্ষেত্রে প্রত্যেকটা ব্যবসা তার মালিকের থেকে আলাদা, এইটাকে বলা হয় আলাদা ব্যক্তি ধারণা বা সেপারেট এন্টিটি কনসেপ্ট বা বিজনেস এন্টিটি কনসেপ্ট। তাহলে বিজনেস প্রতিষ্ঠান এবং তার মালিক দুজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি, এই ধারণাটাকেই আমরা কি বলে থাকি? পৃথক সত্তা ধারণা বা এনটিটি কনসেপ্ট। চলো, উদাহরণ, আমাদের একটা মুদিখানার দোকান রয়েছে এবং আমি মনে করো সেই মুদিখানার দোকানের মালিক, এবং আমি আমার বাড়ির কাজের জন্য 5 কেজি চাল বিজনেস থেকে নিয়ে আসলাম। তাহলে কি মনে করা হবে? যে আমি অন্য একজন ব্যক্তির কাছ থেকে চাল নিয়ে এসেছি, তাহলে সেই বিজনেসকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। কারণ আইনের চোখে, বিজনেসে, অ্যাকাউন্টসের চোখে বিজনেস এবং তার মালিক কিন্তু আলাদা আলাদা ব্যক্তি। তাহলে বিজনেস যদি আলাদা ব্যক্তি হয়, সেই বিজনেসের চালটা মালিক তার নিজের বাড়ির ইউজ করার জন্য নিয়ে যাচ্ছে, তাহলে বুঝবো বিজনেস থেকে মালিক সেই গুডসটা তুলে নিয়ে আসলো, ড্রয়িংস করে নিয়ে আসলো। চলো, এবারে সত্তার প্রকারভেদ বা কারবারি সত্তা ক রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কারবারি সত্তা, বিজনেস এন্টিটি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত, যেমন টাটা মোটরস, লোকাল কোনো দোকান ইত্যাদিদেরকে বলা হয় কারবারি সত্তা বা বিজনেস এন্টিটি। একটা হচ্ছে অকারবারি সত্তা বা নন বিজনেস এন্টিটি, যেমন জনকল্যাণ বা সামাজিক উদ্দেশ্যে গঠিত বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন স্কুল, ক্লাব, চ্যারিটেবল ট্রাস্ট ইত্যাদি। তাহলে আমাদের উদ্দেশ্য কি? সমাজের ভালো করা নাকি প্রফিট আর্নিং করা? তার রেসপেক্টে দু ধরনের এন্টিটি বা দু ধরনের সত্তা হয়ে থাকে, বিজনেস এন্টিটি আর নন বিজনেস এন্টিটি। একটাকে বলতে পারি বিজনেস এন্টিটি, তার মানে হচ্ছে টাটা মোটরস, রিলায়েন্স কোম্পানি, এদের মূল উদ্দেশ্য কি? এদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রফিট কামানো।
আর যে সমস্ত ক্লাব, সরকারি স্কুলগুলো দেখে থাকি, তাদের মূল উদ্দেশ্য কি? সমাজের ভালো করা। তাদেরকে বলা হয় নন বিজনেস এন্টিটি। এরপরে ট্রানজাকশনস এবং বিজনেস ট্রানজাকশনস। নর্মালি ট্রানজাকশনস আমরা কাকে বলি? ট্রানজাকশন বা লেনদেন হচ্ছে এমন একটা ঘটনা যার মধ্যে আমরা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে বা ঘটবে, মোদ্দা কথা আর্থিক অবস্থার সম্পর্ক রয়েছে, তাকে বলে থাকি ট্রানজাকশন। এবার বিজনেস ট্রানজাকশন বা ব্যবসায়িক লেনদেন কাকে বলে? তার মানে হচ্ছে ব্যবসার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য এমন কোনো ঘটনা যা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান পরিবর্তিত হয় বা পরিবর্তন হবে, তাদেরকে বলা হয় ব্যবসায়িক লেনদেন বা বিজনেস ট্রানজাকশন। তাহলে এক কথায় বলতে পারি, এমন একটা ট্রানজাকশন যেটা বিজনেসের সাথে সম্পর্কযুক্ত, তাকেই আমরা বলবো বিজনেস ট্রানজাকশন। এরপর ব্যবসায়িক লেনদেনের শ্রেণীবিভাগ, অর্থাৎ বিজনেস ট্রানজাকশন কত রকমের হয়। আমরা যদি অর্থের ভিত্তিতে ভাগ করি, যে নগদ প্রবাহ হয়েছে, অর্থাৎ টাকা পয়সা এসেছে নাকি টাকা পয়সা আসেনি, তার রেসপেক্টে অন দ্য বেসিস অফ ক্যাশ ফ্লো দু রকমের ট্রানজাকশন হয়ে থাকে। একটা হচ্ছে নগদ লেনদেন বা ক্যাশ ট্রানজাকশন, এমন একটা লেনদেন যেখানে আমাদের টাকা পয়সা এসেছে বা গেছে, অর্থাৎ নগদে লেনদেন হয়েছে, তাদেরকে বলবো আমরা ক্যাশ ট্রানজাকশন। যেমন আমি দোকানে গেলাম, দোকান থেকে একটা কেক কিনলাম, তার বিনিময়ে 10 টাকা দিলাম, তাহলে আমার পকেট থেকে কিন্তু ক্যাশ চলে গেল, অর্থাৎ সেটা আমরা ক্যাশে টাকা পেমেন্ট করে দিয়েছি, সেখানে কিন্তু ধার নেই, তাই এদেরকে বলা হবে নগদ লেনদেন। আবার উল্টো দিকে আমরা অনেক সময় এরকম করি, নন ক্যাশ ট্রানজাকশন বা অনগদ লেনদেন কত রকমের হয়ে থাকে, অর্থাৎ নগদ টাকা ছাড়া সমস্ত লেনদেনই হচ্ছে অনগদ লেনদেন। তার মধ্যে দু রকমের, একটা হচ্ছে ধারের লেনদেন বা ক্রেডিট ট্রানজাকশন। আমরা অনেক সময় চেনা দোকানে গিয়ে কি বলে, যে এই জিনিসটা দিয়ে দাও, কাল সকালে এসে টাকা দিয়ে দেবো, তাহলে এখানে কি অ্যাকচুয়ালি টাকা দেওয়া হলো? এখানে টাকা দেওয়া হয়নি, এখানে ধারে ট্রানজাকশনটা করা হয়েছে, তাই এদেরকে বলবো ক্রেডিট ট্রানজাকশনস। আবার অ্যাকাউন্টসের মধ্যে আর এক ধরনের ট্রানজাকশনস লক্ষ্য করা যায়, যেটাকে বলি কাগজি লেনদেন বা পেপার ট্রানজাকশন। কাগজি লেনদেন বা পেপার ট্রানজাকশন কাকে বলে? যে লেনদেনগুলি বর্তমানে বা ভবিষ্যতে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকে না, অথচ হিসাব বইয়ের মধ্যে দেখানো হয়, অর্থাৎ এমন একটা ট্রানজাকশন যার জন্য আমার আর্থিক অবস্থার পরিবর্তন তো ঘটেছে, কিন্তু তার জন্য না তো কাউকে টাকা পয়সা দিতে হয়েছে, না তো আমি কারোর থেকে টাকা পয়সা পাবো। এরকম কোন ঘটনা? অনেক সময় আমরা কোনো অ্যাসেট কিনি, আমরা সম্পত্তি কিনলাম, কিন্তু সেই সম্পত্তিটা ইউজ করতে করতে তার ভ্যালু নষ্ট হয়ে যায়, এবং যতটুকু ভ্যালু প্রত্যেক বছর নষ্ট হয়ে যাচ্ছে, তাকে আমরা বলে থাকি ডেপ্রিসিয়েশন। অর্থাৎ ডেপ্রিসিয়েশন মানে কি? অ্যাসেটের মূল্য কমে যাওয়া। তাহলে এটা এক ধরনের আমার লস, কিন্তু এই যে লসটা হয়েছে, এটা একটা ট্রানজাকশন। কেন আমার বিজনেসে লস হয়েছে, আমার বিজনেসে কি হয়েছে, ফাইন্যান্সিয়াল এফেক্ট পড়েছে, কিন্তু এই ডেপ্রিসিয়েশন ট্রানজাকশনটা ঘটার জন্য আমার কি কাউকে টাকা দিতে হচ্ছে? আমার কি কারোর থেকে টাকা পাবো না? তাহলে এই ধরনের ট্রানজাকশনকে বলা হয় শুধুমাত্র কাগজি লেনদেন। যেটা ঘটছে, ফাইন্যান্সিয়াল এফেক্ট পড়ছে, কিন্তু তার জন্য কোনো নগদ আদান প্রদান হচ্ছে না। চলো এরপরে উৎসের ভিত্তিতে ট্রানজাকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অন দ্য বেসিস অফ সোর্স। অভ্যন্তরীণ লেনদেন বা ইন্টারনাল ট্রানজাকশনস, অর্থাৎ যে সমস্ত লেনদেনগুলি প্রতিষ্ঠানের অভ্যন্তরেই, প্রতিষ্ঠানের ভেতরেই ঘটছে, তাদেরকে বলা হয় ইন্টারনাল ট্রানজাকশন। যেমন করে আমরা কি বলতে পারি, স্থায়ী সম্পত্তির অপচয় ডেপ্রিসিয়েশন, তারপরে কি মুনাফার একটি অংশ সঞ্চিতি বা রিজার্ভের মধ্যে ট্রান্সফার করে দেওয়া, এগুলো সবই হচ্ছে বিজনেসের ভেতরের ট্রানজাকশন, বাইরে কারোর সাথে হচ্ছে না, তাই এদেরকে বলা হবে ইন্টারনাল ট্রানজাকশন। বাহ্যিক লেনদেন বা এক্সটার্নাল ট্রানজাকশন, যে সমস্ত লেনদেনগুলি বাইরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সংগঠিত হয়, তাদেরকে বলা হয় বাহ্যিক লেনদেন। যেমন করে আমরা বলতে পারি, ধারে কারো কাছ থেকে কোনো জিনিস কিনে নিয়ে এসেছি, কারোকে আমি কোনো জিনিস বিক্রি করলাম, তার বিনিময়ে টাকা পেলাম, ব্যাংক থেকে আমরা ঋণ নিয়েছি, লোন নিয়েছি, এগুলো সবই হচ্ছে বাইরের লোকের সাথে ট্রানজাকশন, তাই এদেরকে বলা হবে বাহ্যিক লেনদেন বা এক্সটার্নাল ট্রানজাকশনস। চলো এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যেটা আমাদের প্রত্যেকটা জার্নাল এন্ট্রিতে ইউজ হয়, সেটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল কাকে বলে। দেখো, হিসাব শাস্ত্রে যখন বিজনেসের ওনার বা বিজনেসের মালিক বিজনেসে কোনো কিছু দেবে, সেটা নগদ অর্থ হতে পারে, অন্য কোনো সম্পত্তি হতে পারে, অর্থাৎ যা কিছু মালিক বিজনেসকে দিচ্ছে বিজনেসের জন্য, সেটা হচ্ছে একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট বা মূলধন অ্যাকাউন্ট। এক কথায় যদি বলি,
একটু আগে প্রথম কনসেপ্ট দেখেছিলাম এন্টিটি কনসেপ্ট। এন্টিটি কনসেপ্টে আমরা কি বুঝেছিলাম, যে একটা বিজনেস এবং তার ওনার দুজন আলাদা আলাদা ব্যক্তি। এবার ওনার বিজনেসে যা যা ইনভেস্ট করছে, যা যা দিচ্ছে ব্যবসা চালানোর জন্য, তাহলে আমি বলতে পারি তাহলে তাহলে আমি বলতে পারি অন্য একজন ব্যক্তি আমাকে দিল ব্যবসা করার জন্য, তাহলে সে আমার কাছে পরবর্তীকালে টাকাটা ফেরত চাইবে, তাকে টাকাটা ফেরত দিতে হবে। তাহলে এটার নেচার হচ্ছে এক ধরনের লায়াবিলিটি, দায়। কারণ বিজনেসের দায় জন্মে গেল, পরবর্তীতে ওই টাকাটা ওনারকে ফেরত দিতে হবে, কারণ অন্য একজন ব্যক্তি আমাকে দিয়েছে বিজনেসটা করার জন্য। এবং যত টাকা দিচ্ছে, যা যা সম্পত্তি দিচ্ছে ওনার বিজনেসের মধ্যে, সেই সমস্ত গুলোকে কি নামে ডাকা হবে? ক্যাপিটাল বা মূলধন নামে ডাকা হবে। তাহলে মূলধন বলতে কি বলতে পারি? মূলধনের ফর্মুলা হচ্ছে, যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনের কথা বলি, তার মধ্যে মূলধনের ফর্মুলা হচ্ছে টোটাল অ্যাসেট বা টোটাল সম্পত্তি মাইনাস বহিরাগত দায় বা এক্সটার্নাল লাইবিলিটিস। অর্থাৎ আমরা বলতে পারি আমার কাছে টোটাল সম্পত্তি কত রয়েছে বিজনেসে, এবং তার মধ্যে কত টাকা বাইরের লোককে দিয়ে দিতে হবে, অর্থাৎ বাইরের লোক টাকা পায়। তাহলে বলতে পারি বাকি যতটুকু টাকা পড়ে রয়েছে সেটা সম্পূর্ণ মালিকের টাকা, তাহলে সেগুলো সবই হচ্ছে ক্যাপিটালের ব্যালেন্স। তাই ক্যাপিটালের ব্যালেন্স এই ফর্মুলাটাকে ইউজ করেও বার করা যেতে পারে। এটাকে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের চ্যাপ্টার করব, বা এই সমস্ত গুলো করার পর যখন ব্যালেন্স শিট এবং আদার্স সমস্ত অ্যাকাউন্ট শিখে যাব তখন। আপাতত আমাদের শুধু মনে রাখতে হবে কি, মূলধন বা ক্যাপিটাল মানে হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেখানে মালিক যা যা দিয়েছিল সেই সমস্ত গুলোকে ক্যাপিটাল নামে ডাকা হয়, মূলধন নামে ডাকা হয়, এবং এর নেচার হচ্ছে একটা লাইবিলিটি বা দায়। চলো, ড্রয়িংস বা উত্তোলন কাকে বলে? ক্যাপিটালের ঠিক উল্টো হচ্ছে ড্রয়িংস। মালিক যখন বিজনেসে কোনো কিছু দেয় সেটা হচ্ছে ক্যাপিটাল, তখন লাইবিলিটি বাড়ছে। আর মালিক যখন বিজনেস থেকে কোনো নিজের দরকারে নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ বিজনেস থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তখন আমরা বলবো ড্রয়িংস, এবং আমি বলবো লাইবিলিটি কমে গেল। তাহলে মালিক কোনো কিছু দিল ক্যাপিটাল, লাইবিলিটি বেড়ে গেল বিজনেসের জন্য। বিজনেস থেকে মালিক কোনো কিছু নিয়ে চলে গেল, তাহলে বলবো ড্রয়িংস, তাহলে বলবো লাইবিলিটিস কমে গেল বিজনেসের জন্য। বোঝা গেছে? এরপর দায় বা লাইবিলিটিস কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদ অর্থ, পণ্য বা সেবার যে অঙ্ক পরিশোধের জন্য দায়বদ্ধ থাকে তাকে দায় বলে। অর্থাৎ আমার কোনো টাকা বা কোনো জিনিস কাউকে দিতে হবে, আমি দায়বদ্ধ, বাধ্য, তাকে আমি বলে থাকি দায় বা লাইবিলিটিস। আমার বিজনেসের জন্য কি কি লাইবিলিটিস থাকতে পারে? একটা হচ্ছে ক্রেডিটার্স, পাওনাদার, যার কাছ থেকে আমি ধারি জিনিস কিনে নিয়ে এসেছি এবং বলেছি সকালবেলা টাকা দিয়ে যাবো, তাহলে আমি বলতে পারবো সেটা আমার দায় জন্মে গেল, লাইবিলিটি জন্মে গেল, কালকে টাকাটা পেমেন্ট করতে হবে। এরপর দায়ের শ্রেণীবিভাগ, অর্থাৎ দায় কত রকমের হতে পারে। দায়কে নর্মালি তিনটে ব্রড ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্টারনাল লাইবিলিটি, অর্থাৎ ভেতরের লোকের কাছে দায়; এক্সটার্নাল লাইবিলিটি, বাইরের লোকের কাছে দায়; এবং কন্টিনজেন্ট লাইবিলিটি, অনিশ্চিত দায়, অর্থাৎ এমন একটা দায় যেটা ভবিষ্যতে টাকা দিতেও হতেও পারে, আবার নাও হতে পারে, কিছুর উপর ডিপেন্ডেন্ট। চলো সব। এরপর বাইরের লোকের কাছে যে দায় রয়েছে, এক্সটার্নাল লাইবিলিটিস, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস বা লং টার্ম লাইবিলিটিস, অর্থাৎ এমন একটা দায় যে টাকাটা 12 মাস পরে মেটালেও চলবে। আবার শর্ট টার্ম লাইবিলিটিস, অর্থাৎ যে টাকাটা 12 মাসের মধ্যেই ফেরত দিতে হবে, সেটাকে বলবো স্বল্পমেয়াদী দায় বা চলতি দায়। এরপর অভ্যন্তরীণ বা ইন্টারনাল লাইবিলিটিস কাকে বলে? মালিক পক্ষের কাছে প্রতিষ্ঠানের যা দায় থাকে সেটাকেই বলা হয় ইন্টারনাল লাইবিলিটিস। বহিরাগত দায় কাকে বলে? যেটা ইন্টারনাল লাইবিলিটিস নয়, সেইগুলি সবই হচ্ছে বাইরের লোকের কাছে দায়। অর্থাৎ বাইরের লোক আমার কাছে যা যা টাকা পাবে সেগুলো সবই হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটিস, সেগুলো সবই হচ্ছে আমার জন্য এক্সটার্নাল লাইবিলিটিস বা বহিরাগত দায়। যেমন কি ক্রেডিটার্স, ডিবেঞ্চার, আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস এটসেট্রা, ব্যাংক থেকে আমরা লোন নিয়েছি, সেগুলো সবই হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটিস। এবার এই লাইবিলিটিস গুলোকে দুটো ভাগে ভাগ করা হয় সময়ের ভিত্তিতে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, অর্থাৎ যে সমস্ত দায় বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে দীর্ঘমেয়াদী সময়ের জন্য নেওয়া হয়েছে, নর্মালি অ্যাকাউন্টস এর রেসপেক্টে 12 মাসের পরেও টাকা দিতে হবে, 12 মাস পরে টাকা দিলেও চলবে, 12 মাসের বেশি দায়, সেগুলোকে সব আমরা বলে থাকি দীর্ঘমেয়াদী দায়। উদাহরণ কি? ডিবেঞ্চার্স। ডিবেঞ্চার্স হলো এক ধরনের ঋণ বা লোন। ডিবেঞ্চার নর্মালি 10 বছর 15 বছরের জন্য নেওয়া হয়ে থাকে, অর্থাৎ আমরা ডিবেঞ্চার বিক্রি করেছি, তার বিনিময়ে লোকে আমাকে লোন দিয়েছে, এবং সেই লোনের টাকাটা 10 বছর 15 বছর পরে ফেরত দেবো, তাই এটা অবভিয়াসলি আমাদের জন্য লং টার্ম লাইবিলিটিস। এরপর কারেন্ট লাইবিলিটিস কাকে বলে? বিলস পেয়েবল, ক্রেডিটার্স ইত্যাদি, অর্থাৎ যাদের টাকা 12 মাসের মধ্যেই ফেরত দিতে হবে, সেই ধরনের দায়কে আমরা বলে থাকি কারেন্ট লাইবিলিটিস।
এরপর ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কন্টিনজেন্ট লাইবিলিটিস কাকে বলে বা সম্ভাব্য দায় বা অনিশ্চিত দায় কাকে বলে। ধরো মনে করো যে আমি কি করেছি, ধরো মনে করো আমি কোর্টে একটা কেস চলছে, কি চলছে, কেস চলছে, এবং সেই কেসে যে আমার উপর কেস করেছে সে বলেছে যে আমাকে কোন একটা কারণবশত বাড়ির ডিসপিউট চলছে মনে করো, তার বিনিময়ে তাকে আমাকে 1,00,000 টাকা দিতে হবে। এইবার যদি দেখি সে ফ্রড করছে আমার সাথে, সে ইচ্ছা করে আমার নামে কেস করে দিয়েছে 1,00,000 টাকা পাওয়ার জন্য, তাহলে আমি কি করব, আমি কোর্টে কেসটা লড়বো। এবং যদি আমার কাছে তথ্য প্রমাণ থাকে যে অবভিয়াসলি সে আমার কাছে কোনো টাকা পাবে না, সে ফ্রড করছে আমার সাথে, তাহলে কোর্টে কেসে আমি জিতে যাব। আর যদি আমি কেসে জিতে যাই তাহলে তাকে টাকা দিতে হবে না। কিন্তু বাই চান্স দেখা গেল আমি কোর্টে কেসে হেরে গেলাম, তাহলে কি হবে, তাহলে 1,00,000 টাকা ওকে দিতে হবে। তার মানে তাকে 1,00,000 টাকা দেবো কি দেবো না সেটা ডিপেন্ড করছে আমি কোর্টে কেসটা জিতছি কি জিতছি না। তাই এই ধরনের দায়, অর্থাৎ যে দায়টা ভবিষ্যতে কোনো একটা ঘটনার উপর ডিপেন্ডেন্ট, যেটা হতেও পারে আবার নাও হতে পারে, সেই ধরনের দায়কে বলে থাকি আমরা অনিশ্চিত দায় বা কন্টিনজেন্ট লাইবিলিটি। চলো, সম্পত্তি বা অ্যাসেট কাকে বলে? প্রতিষ্ঠানের দায় মেটাতে পারে এমন যে কোনো বস্তু যার উপর অধিকার রয়েছে তাকেই বলা হয় সম্পত্তি। অর্থাৎ বিজনেসের অধিকারে রয়েছে এমন যে কোনো কিছু, এমন যে কোনো বস্তু যা প্রতিষ্ঠানের দায় মেটাতে সক্ষম, সেই সমস্ত সবকিছুই হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পত্তি বা অ্যাসেট। যেমন করে উদাহরণ দিয়ে বলতে পারি ক্যাশ, ব্যাংক, ফার্নিচার, বিল্ডিং এটসেট্রা। এরপর প্রকৃত সম্পত্তি বা রিয়াল অ্যাসেট কাকে বলে? দেখো, যে সমস্ত সম্পত্তির বাজার মূল্য বা মার্কেট ভ্যালু আছে তাদের প্রকৃত সম্পত্তি বা রিয়েল অ্যাসেটস বলে। অর্থাৎ যে সমস্ত সম্পত্তি বাজারে কেনা বেচা হয় এবং বাজারে তার একটা দাম রয়েছে, যেমন ল্যান্ড, বিল্ডিং, যন্ত্রপাতি, গুডউইল এটসেট্রা। এরপরে প্রকৃত সম্পত্তিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থির সম্পত্তি বা লং টার্ম অ্যাসেটস বা ফিক্সড অ্যাসেটস, আর একটা হচ্ছে চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট বা শর্ট টার্ম অ্যাসেট। যে সমস্ত সম্পত্তি দীর্ঘমেয়াদী হয়ে থাকে, দীর্ঘকাল আমার কাছে থাকে, তাদেরকে বলা হয় আমাদের নন কারেন্ট অ্যাসেট বা স্থায়ী সম্পত্তি, যেমন ল্যান্ড, বিল্ডিং, যন্ত্রপাতি এটসেট্রা। আর চলতি সম্পত্তি কাকে বলে? যে সমস্ত সম্পত্তি স্বল্প স্থায়ী হয়ে থাকে, একটি হিসাবকালের মধ্যেই নগদে রূপান্তরিত হয়ে যায় বা হতে পারে, তাদেরকে বলা হয় চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট। যেমন করে ক্যাশ, ক্যাশ আমার জন্য চলতি সম্পত্তি। কেন? ক্যাশ আমি চাইলেই অন্য কিছুতে কনভার্ট করে দিতে পারি। ডেটাস, ডেটাসের কাছে আমি টাকা পাই, জিনিস বিক্রি করেছিলাম, তাহলে আমি এটা ভাববো ডেটাস আমাকে 2 বছর পরে টাকা দেবে না, আমি ভাববো কি এই বছরের মধ্যেই সে আমাকে টাকা ফেরত দেবে। তাই ডেটাস আমার জন্য কি একটা কারেন্ট অ্যাসেট। এবার নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট আবার দু রকমের হয়ে থাকে। একটা বলা হয় দৃশ্যমান সম্পত্তি বা স্পর্শনীয় সম্পত্তি বা ট্যানজেবল অ্যাসেট। অর্থাৎ যে সমস্ত সম্পত্তি বাস্তবে অস্তিত্ব রয়েছে, যেগুলি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, অর্থাৎ টাচ করা যায়, দেখা যায়, এই ধরনের সম্পত্তিকে, এই ধরনের স্থায়ী সম্পত্তিকে আমরা বলে থাকি ট্যানজেবল অ্যাসেট। যেমন কি ল্যান্ড চোখে দেখা যায়, টাচ করা যায়, বিল্ডিং চোখে দেখা যায়, টাচ করা যায়, মেশিনারি চোখে দেখা যায়, টাচ করা যায়। তাই এগুলো হচ্ছে আমাদের স্পর্শনীয় সম্পত্তি বা ট্যানজেবল অ্যাসেট। ইনট্যানজেবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পত্তি কাকে বলে? যে ধরনের স্থায়ী সম্পত্তিগুলো চোখে দেখা যায় না, টাচ করা যায় না, কিন্তু তারা ভ্যালু বিজনেসের রয়েছে, সেগুলোকে বলে থাকি ইনট্যানজেবল অ্যাসেট। যেমন করে গুডউইল, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের যে সুনাম বা গুডউইল, সেটা কি চোখে দেখা যায়? যায় না, কিন্তু এই সুনামের জন্যই কিন্তু প্রত্যেকটা বিজনেস চলছে। আমি যে পড়াচ্ছি, তোমরা আমার ক্লাস করছো, তোমরা আগে ক্লাস করেছো, ভালো লেগেছে, তাই কিন্তু তোমরা আমার কাছে আরো ক্লাস করছো। এবং তোমাদের যদি আমার ক্লাস দেখে উপকৃত হয়, তাহলে তোমরা কিন্তু তোমার পরবর্তী কোনো বন্ধু বান্ধবকেও আবার আমার ক্লাসগুলোকে পাঠাবে, যে এই স্যারের এই ক্লাসটা দেখে নেওয়ার জন্য, যাতে তারও কনসেপ্টটা বিল্ডিং হয়। তাহলে আমরা কিভাবে রেকমেন্ড করি? যে আমরা কারোর কাছে কোনো জিনিস করে বা কোনো প্রোডাক্ট কিনে ভালো লেগেছে, তাই কিন্তু আবার রেকমেন্ডেশন দিই। এই যে রেকমেন্ডেশন দিচ্ছি, এটাকেই বলা হয় গুডউইল, এটাকেই বলা হয় সুনাম। অর্থাৎ যে কোনো বিজনেস কিন্তু সুনামের জোরেই বেশি চলে। যে যত ভালো গুডউইল, যে যত বেশি সুনাম লোকের কাছে কামাতে পারবে, তার কিন্তু তত ব্যবসা গ্রো করবে, লোকের কাছে পরিচিতি বাড়বে। চলো, চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট কাকে বলে বলে দিলাম। এবার চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট যে ধরনের সম্পত্তি 1 বছরের মধ্যেই তার রূপ চেঞ্জ হয় বা নগদে রূপান্তর করা যায়, সেই ধরনের সম্পত্তি দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে লিকুইড বা কুইক অ্যাসেট। চলতি সম্পত্তিগুলির মধ্যে চাওয়া মাত্রই নগদে রূপান্তর করা যায় এরকম সম্পত্তিকে তরল সম্পত্তি বা লিকুইড অ্যাসেট বলে। তাহলে কারেন্ট অ্যাসেট নর্মালি 12 মাসের মধ্যে যেগুলো নগদে রূপান্তর করা যায় সেগুলোকেই বলা হয়। তার মধ্যে আবার কিছু কিছু সম্পত্তি রয়েছে যেটা চাইলে ইমিডিয়েটলি এক্ষুনি আমি ক্যাশে কনভার্ট করতে পারবো, যেমন ব্যাংকের টাকা।
আমার ব্যাংকে টাকা রয়েছে, সঙ্গে সঙ্গে এটিএম থেকে টাকা তুলে নিলাম, ক্যাশ হয়ে গেল। ক্যাশে টাকা রয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাংকে টাকা ফেলে দিলাম, ক্যাশের কি হলো, রূপ চেঞ্জ হয়ে গেল, ক্যাশের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল, এখন ব্যাংক হয়ে গেল। পকেটে ক্যাশ রয়েছে, সঙ্গে সঙ্গে কোনো জিনিস কিনে নিলাম। তাহলে এদের কি হয়, রূপ তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, এদের সঙ্গে সঙ্গে ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, তাই এদেরকে বলা হয় তরল সম্পত্তি। সার্কুলেটিং অ্যাসেট বা আবর্তনশীল সম্পত্তি কাকে বলে? যে সমস্ত চলতি সম্পত্তি কারবারে বারবার আবর্তিত হয়ে নিজেদের রূপান্তর ঘটায় তাদেরকে আবর্তনশীল সম্পত্তি বলে। যেমন ডেটাস, লোককে আমরা জিনিস বিক্রি করছি, ধারে বিক্রি করছি, তাহলে তার কাছে টাকা পাই, ডেটাস। টাকা দিয়ে দিল, ক্যাশ হয়ে গেল, আবার বিক্রি করলাম, ডেটাস হলো, আবার টাকা দিয়ে দিল, ক্যাশ হয়ে গেল। এইভাবে তাদের রূপ বারবার বারবার বিজনেসের মধ্যে ঘুরতে থাকে এবং নর্মালি 12 মাসের মধ্যেই এগুলো তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলে। তো এদেরকে বলা হয় ডেটাস, স্টক, বিল রিসিভেবল ইত্যাদি। এদেরকে বলা হয় সার্কুলেটিং অ্যাসেট বা ফ্লোটিং অ্যাসেট, যেটা বারবার বারবার বিজনেসে ঘুরতেই থাকে। এরপর অলিক সম্পত্তি বা ফিকটিশিয়াস অ্যাসেটস কাকে বলে? যে সম্পত্তির বাজার মূল্য নেই, অর্থাৎ তার কোনো দাম নেই, বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটা অ্যাকচুয়ালি কোনো অ্যাসেটই না, তাদেরকে বলা হয় অলিক সম্পত্তি বা ফিকটিশিয়াস অ্যাসেটস। তাহলে প্রশ্ন হচ্ছে এদেরকে সম্পত্তি কেন বলছি? কারণ এদেরকে জোর করে আমরা কি করে থাকি, সম্পত্তির দিকে দেখাই। যেমন কি প্রিলিমিনারি এক্সপেন্সেস, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার্স ইত্যাদি। অর্থাৎ প্রিলিমিনারি এক্সপেন্সেস মানে হচ্ছে বিজনেস শুরু করার আগে বিজনেসের জন্য খরচা। যখন বিজনেসের কোনো অস্তিত্ব ছিলই না, তাহলে বিজনেস শুরু করবো বলে আমরা একটা দোকান নিয়েছি, আমরা দোকানে ফার্নিচার কিনেছি, তাহলে তখনও পর্যন্ত কি আমার বিজনেস শুরু হয়েছে? হয়নি, কিন্তু বিজনেসের জন্যই তো করছি। এই ধরনের খরচাগুলো পরবর্তীতে যখন বিজনেস শুরু হলো, তখন সেগুলোকে প্রথমে অ্যাসেট হিসেবে দেখানো হয় যে ওই খরচাগুলো করেছি, এবং তারপরে সেগুলোকে আস্তে 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 সেগুলোকে এক্সপেন্সেসে কনভার্ট করে দেওয়া হয়। তাহলে এদেরকে বলা হয় আমাদের ফিকটিশিয়াস অ্যাসেটস। কিন্তু এই ধরনের সম্পত্তি কি বিক্রি করে কোনো টাকা পাবো? না। এই ধরনের সম্পত্তির কি বাস্তবে কোনো অস্তিত্ব আছে? না। কিন্তু জোর জবরদস্তি এদেরকে আমরা কি করছি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের জন্য আমরা দেখাচ্ছি, তাই এদেরকে বলা হয় অলিক সম্পত্তি বা ফিকটিশিয়াস অ্যাসেটস। গট ইট? চলো এরপর সম্ভাব্য সম্পত্তি বা কন্টিনজেন্ট অ্যাসেট কাকে বলে? যে সমস্ত সম্পত্তি বর্তমানে তো নেই, কিন্তু ভবিষ্যতে হতেও পারে, না হতে পারে, কোনো একটা ঘটনার উপর ডিপেন্ডেন্ট। যেমন করে আমি বললাম যে আমি কোনো একটা কেস করেছি কারোর নামে, এবং সেই কেসে যদি আমি জিতে যাই তাহলে টাকা পাবো, যদি হেরে যাই টাকা পাবো না। তাহলে এই যে টাকাটা পাবো কি পাবো না, এটা ডিপেন্ড করছে আমি ওই কেসটা জিতবো কি জিতবো না তার উপরে। তাহলে এদেরকে বলা হয় সম্ভাব্য সম্পত্তি বা কন্টিনজেন্ট অ্যাসেট। গট ইট? আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।